এই চুক্তির একটা বিশেষ দিক হলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা। এটা একটা মস্ত বড় সুবিধা। দিস ইজ নট জিরো ট্যাক্স। এই রিপোর্টিংটা যেন ভুল না করা হয়। এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কে মিথ্যাচার করছেন? অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নাকি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান? চুক্তি সইয়ের আগে যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে প্রধান দুইটি দলের প্রধানদের সঙ্গে কথা বলে তাদের সম্মতি নিয়ে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার 9 ফেব্রুয়ারি চুক্তি সই করেছে। বুধবার এমন দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের 3 দিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন দাবিও উড়িয়ে দেন খলিলুর রহমান। অবশ্য শুক্রবার 6 মার্চ ফেসবুক পোস্টে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে একাধিক চুক্তি করেছে, কিন্তু তাদের সঙ্গে কোনো চুক্তি নিয়ে কেউই আলোচনা করে নাই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয় নাই, চুক্তি থেকে সরে আসার সুযোগ রয়েছে। যদিও পল কাপুরকে আশ্বস্ত করা হয়েছে চুক্তিটি বাস্তবায়ন করবে বাংলাদেশ। রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। কিন্তু আমি আপনাকে বলবো একটা কথা, এটার একটা পাঠ বিভ্রাট আছে। আপনি যদি অন্য দেশগুলোর সঙ্গে যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেটা মিলিয়ে না দেখেন, তাহলে আপনি জিনিসটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবেন না। জেনে রাখা দরকার, 18 ফেব্রুয়ারি নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠিতে দুইটি বিষয় মনে করিয়ে দেওয়া হয়। এক, রেসিপ্রোকাল ট্রেড চুক্তিটি কার্যকর করা, আর অন্যটি হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমরাস্ত্র কেনা। পৃথিবী নামক রাষ্ট্রের অধিপতি ডোনাল্ড ট্রাম্প চাইছেন চুক্তির বাস্তবায়ন, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ তার বিপরীতে গিয়ে চুক্তি থেকে সরে আসবে? এটা ভাবা যায়? আচ্ছা, অন্য অনেকের মতো আপনার কি কখনো মনে হয়েছে এই চুক্তিটি নিয়ে এত বিচলিত হওয়ার আসলেই কিছু আছে কিনা? কিংবা দায়িত্ব ছাড়ার ঠিক 7 দিন আগে শীর্ষ ক্ষমতাধর দেশটির কঠিন শর্ত মেনে অতি আগ্রহী হয়ে বিদায়ী সরকার যে চুক্তিটি করে গেল, তার এখতিয়ার কি ওই অনির্বাচিত সরকারের ছিল? 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সময় রাত 10টা, ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 11টায় অস্থায়ী সরকার যে চুক্তিটি করে গেল, তাতে বাংলাদেশ কি সুবিধা পাবে? বিনিময়ে দিতে হবে কতটা? নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কথা বলে চুক্তিটি করার দীর্ঘ সময় ধরে পুরো প্রক্রিয়া থেকে ব্যবসায়ী সহ সবাইকে বিচ্ছিন্ন রেখে সব কিছু গোপন করার প্রচেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। তবে মজার ব্যাপার হলো, সইয়ের পরপরই যুক্তরাষ্ট্র সরকার চুক্তিটি জনসম্মুখে প্রকাশ করে দেয়। যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কযুদ্ধ এবং বাংলাদেশের লাভ ক্ষতির পরম্পরা মনে করিয়ে আজকের এক্সপ্লেইনার। গত বছরের 2রা এপ্রিল 1.5 শতাধিক দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তখন বাংলাদেশের ওপর 37% শুল্ক বসানোর ঘোষণা দেওয়া হয়। আগের 15% আর 37% মিলে মোট শুল্ক হওয়ার কথা ছিল 42%। অবশ্য 37% শুল্ক আরোপের ঘোষণার 5 দিন পর সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওই চিঠিতে 3 মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ সহ যুক্তরাষ্ট্র থেকে বাড়তি তুলা আমদানি, সয়াবিন এবং অন্য পণ্য আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়। অবশ্য সে সময় ট্রাম্পকে চিঠি দিতে এত তাড়াহুড়ার দরকার ছিল কিনা প্রশ্নটি তুলেছিলেন অধ্যাপক রেহমান সোবহান। Immediately responded to this by sending off a letter to the
US president why we were in such a hurry to do this without working out and understanding the full implications. শেষ পর্যন্ত বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক 37 থেকে কমিয়ে 20% ঠিক হয়। লম্বা দর কষাকষি শেষে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সইয়ের পর প্রফেসর ইউনূসের প্রেস উইং এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের তুলা বা সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে বাংলাদেশ পাল্টা শুল্ক অব্যাহতি পাবে। সোজা কথায় যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্কে গার্মেন্টস রপ্তানি করা যাবে। তবে এই প্রচারণা যে নেহায়েত অসত্য তা নতুন সরকারের শপথ নেওয়ার দিন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার পরিষ্কার করেন ব্যবসায়ী নেতা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর সাবেক সভাপতি নাসিম মঞ্জুর। এই চুক্তির একটা বিশেষ দিক হলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা। এটা একটা মস্ত বড় সুবিধা। দিস ইজ নট জিরো ট্যারিফ। এই রিপোর্টিংটা যেন ভুল না করা হয়। তারা কোনো জিরো ট্যারিফ আমাদের দেয়নি, দেবে না। তারা বলেছে যে নির্দিষ্ট কিছু শর্তে রেসিপ্রোকাল ট্যারিফটাকে জিরো করতে পারে, তাও আবার টু এ স্পেসিফাইড ভলিউম। এটা অনেক শর্ত, টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। জিরো ট্যারিফ ওনারা আমাদের দেননি। এটা নিয়ে আমাদের সেলিব্রেট করার মতো কিছু নেই। এখন জেনে আসি রেসিপ্রোকাল ট্রেড চুক্তির আওতায় কে কতটা পণ্যে শুল্ক ছাড় পাবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্যে শুল্ক ছাড় দেবে আর পাবে 1,638টি পণ্যে। চুক্তিটি কার্যকর হলে সাথে সাথেই তারা 4,500 পণ্য বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানি করতে পারবে। এগুলো বলা হচ্ছে EIF বা এন্টার ইনটু ফোর্স ক্যাটাগরিতে। এই শ্রেণীতে মাছ, মাংস, গবাদি পশু, রাসায়নিক দ্রব্যাদি এবং যন্ত্রপাতি রয়েছে। মার্কিন শিল্পপণ্য বাংলাদেশের বাজারে ঢুকতে সরকার কোনো অশুল্ক বাধা আরোপ করতে পারবে না, তা লিখিতভাবে জানাতে হয়েছে বাংলাদেশকে। অশুল্ক বাধা দূর করার নামে মার্কিন কৃষি ও জৈব প্রযুক্তি পণ্যের প্রবেশের ক্ষেত্রে পরীক্ষা করা যাবে না, এমন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে দেশটি। গার্মেন্টস শিল্পের জন্য মার্কিন তুলাতে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। জেনেটিক্যালি মডিফাইড পণ্য আমদানিতে বাধা দেওয়া যাবে না, এমনকি লেবেল দিয়ে সাবধান বানিয়ে প্রচার করা যাবে না। সবচেয়ে বড় মূলাটা আমাদের ঝুলানো, সরি মানে একটু ওয়ার্ডটা লেখেন এমনি মানে একটু বড় এই জন্য বললাম যে ওই যে US কটন ইম্পোর্ট করলে, এবং এটা পারভেজে বলছেন যে আমরা আসলে ভলিউম করি, কিন্তু মজাটাই এখানে যে নেগেটিভলি মজাটাই এখানে যে যখন আমরা ভলিউম প্রোডাক্ট করি, লেটসে আমরা যদি $1 একটা টি শার্ট করি, ওইখানে কটনের ভ্যালু থাকবে 50 সেন্ট, 50% মিনিমাম। কিন্তু আমার টি শার্টের ভ্যালু যদি $10 হয়, তখন ওইখানে আপনি কটনের ভ্যালু খুঁজেই পাবেন না। ওইখানে কটনের ভ্যালু গিয়ে দাঁড়াবে মানে 10%, কারণ ওইটা অন্য 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 ভ্যালুয়েশন হবে। সুতা তো একই লাগবে, সুতা ওই আপনার $1 টি শার্ট করতেও সুতা যা লাগবে, আপনি $10 টি শার্ট করতেও তুলা একই লাগবে। এইটাও আমি মাননীয় প্রধান উপদেষ্টা বিদায়ী প্রধান উপদেষ্টার বক্তব্য উনি বলছেন যে হাই ভ্যালু আইটেমে এটা একটা বিরাট কন্ট্রিবিউট করে। ওইখানেও একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ হাই ভ্যালু আইটেম হইলেই হাই কটন কনজাম্পশন হবে না, কনজাম্পশন ইজ সেম। আমরা আর ই না হই, মানে এমনি তো একটা ধোকা খাইছি, আর আপনারা এই ধোকাটা কন্টিনিউ না করেন আর কি। হ্যাঁ, তো যে এইটা যে এই, এবং আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলে আমি বলে শেষ করবো। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি উড়োজাহাজ কিনবে, 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি এবং গার্মেন্টস তৈরি তুলা কিনবে, বছরে $3.5 বিলিয়ন কৃষি পণ্য কিনবে। এসব পণ্যের কোনো কোনোটিতে প্রায় শতভাগ আমদানি নির্ভর বাংলাদেশ। তাহলে যুক্তরাষ্ট্র থেকে কিনলে ক্ষতি কী? প্রশ্নটি আসতেই পারে আপনার মনে। উত্তরটি বলে যাই। এখানে মূল ইস্যু সময় এবং দাম। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাধ্যতামূলকভাবে পণ্য আমদানি, এর মানে হলো আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য কেনার সুযোগ হাতছাড়া হবে বাংলাদেশের। এতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কাও থাকে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ভূ রাজনৈতিক অনেক ঝামেলা পোহাতে হতে পারে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আর্টিকেল 2.3 এবং 3.2-এ এমন শর্ত রয়েছে যাতে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। কারণ তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশ এমন কোনো চুক্তি বা সমঝোতা করতে পারবে না যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করা যাবে না। শুধু তাই নয়,
বাংলাদেশ যদি চীন বা রাশিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক চুক্তি করে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিকে অবমূল্যায়ন করে, তাহলে তারা এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর, জ্বালানি বা ইউরেনিয়াম কিনতে পারবে না যেসব দেশ যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। চুক্তির আড়ালে পারস্পরিক বাণিজ্য সহযোগিতার কথা বলা হলেও এটার মাধ্যমে আসলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় জড়িয়ে ফেলা হয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তার সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে সামিল হতে হবে বাংলাদেশকে। এছাড়া বাংলাদেশের বন্দর, টার্মিনালে এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে অন্য দেশের কাছে কোনো তথ্য না যেতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের শ্রম আইন হবে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো। কোনো কারণে বাংলাদেশ যদি শ্রম আইন মানার ক্ষেত্রে ব্যত্যয় ঘটায়, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একতরফা শাস্তি দিতে পারবে। ডেটা লোকালাইজেশন করা যাবে না, ডিজিটাল সার্ভিসের ওপর কর বসানো যাবে না। ডিজিটাল অর্থনীতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়বে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর হয়ে যাবে। দেশীয় শিল্পের সুরক্ষা বন্ধ বা ভর্তুকি দেওয়া যাবে না। চুক্তি অনুযায়ী দেশি কোম্পানি বিনিয়োগে যেসব সুবিধা পাবে, আমেরিকার কোম্পানিকেও একই সুবিধা দিতে হবে। কিন্তু সেই কোম্পানি যদি পরিবেশ দূষণ করে, তাহলে বাংলাদেশ সরকার তাকে শাস্তি দিতে পারবে না। এত দেশবিরোধী শর্তের পরও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী দাবি করেছেন এখনও চুক্তিতে অত খারাপ কিছু দেখছেন না তিনি। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনও এইভাবে দেখছি না। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। তার আর দোষ কি? সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও 2025 সালের 13 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ সই করে বলেছিলেন চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছুই থাকবে না। I also sincerely thank President Donald Trump for his kindness to our economy, to our jobs, and be mutually benefited by the trade that we do. So once again, thank you so very much to all of you. সরকারের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয়রা খারাপ কিছু না দেখলেও অর্থনীতিবিদ এবং সমাজচিন্তকরা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে চুক্তিটি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা এবং শঙ্কার কথা বলে আসছেন প্রথম থেকেই। 28 ফেব্রুয়ারি শনিবার দেশের সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম নতুন সরকারকে বলেছেন চুক্তিটি বাতিলের উদ্যোগ নেওয়ার। এই চুক্তির যে এই অবস্থা হবে, এটা যখন থেকে ট্রেড নিউজ হয়েছে, এটা যে বাংলাদেশের জন্য সহায়কমূলক না। ট্যারিফটা, আমি তো বাকিটা জানিই না, এটা তো পরে জেনেছি। শুধু ট্যারিফ পার্টটা নিয়ে আমি বলেছিলাম যে ট্যারিফ পার্টটা নিয়ে এটা WTO নীতি বিরোধী। আমি তো সবসময় চাইবো যে লো কস্ট ইফিশিয়েন্ট টেকনোলজি, যেটা আমার পার্শ্ববর্তী দেশ ভারত বা চীন থেকে আসে, এবং সেটা করতে গেলেও যদি আমাকে বাধা চলে আসে, সেই জায়গাগুলোর ব্যাপারেও তো আমার নিজস্ব স্বাধীনতা থাকতে হবে। ফলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। আরেকটি বিষয়, কখনো কি আপনার মনে হয়েছে এই যে আমরা অতি আগ্রহী হয়ে চুক্তি করলাম, তা যদি কার্যকর হয় তাহলে কার লাভ আর ক্ষতিকার জানার চেষ্টা করা যাক। 2025 সালের আমদানি রপ্তানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যুক্তরাষ্ট্র ঘোষিত 6710টি পণ্যের তালিকা থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 2016টি পণ্য। এসব পণ্যের আমদানি মূল্য ছিল মাত্র $65 কোটি, তার মানে প্রায় 8000 কোটি টাকা। চুক্তি কার্যকরের পর ধাপে ধাপে এসব পণ্যের শুল্ক কমানো হলে বা বাতিল করা হলে রাজস্ব আয় কমত 419 কোটি টাকা। চুক্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি 1638টি পণ্যে যে সুবিধার কথা বলেছে, সেই তালিকা থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে মাত্র 14টি পণ্য। এসব পণ্যের মূল্য ছিল $6,70,000।
পাল্টা শুল্ক সুবিধা পেলে যুক্তরাষ্ট্র সরকারকে রাজস্ব ছাড় দিতে হতো মাত্র $1,25,000 বা 1.5 কোটি টাকার মতো। বাংলাদেশের শুল্ক ছাড়ের হার 1 থেকে 830%, আর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ছাড় মাত্র 19%। তাও এটা এখন আদালতের নির্দেশে অবৈধ হয়ে আছে। অবশ্য এটা ঠিক যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় বাজার। 2024-25 অর্থবছরে $48 বিলিয়ন পণ্য রপ্তানি করেছি আমরা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে $8.69 বিলিয়ন পণ্য। আর এই গোটা রপ্তানিতে তৈরি পোশাকই 755 কোটি বা $7.5 বিলিয়ন। আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, এক্সপ্লেইনারটি শেষ করছি 22 ফেব্রুয়ারি সোমবার অনলাইন নিউজপেপার bdnews24.com এ প্রকাশিত একটি নিবন্ধের রেফারেন্স দিয়ে। বেলজিয়াম প্রবাসী উন্নয়ন কর্মী রাজু নুরুল লিখেছেন, চুক্তিটি পড়া শুরু করার পর প্রথমে দুই দেশের স্বার্থ রক্ষায় একটি মামুলি চুক্তি মনে হলেও ধীরে ধীরে এটা অনুধাবন হতে থাকবে যে কেউ তার দেশকে কতটা ঘৃণা করলে, কতটা স্বার্থান্বেষী হলে নিজ দেশের বিরুদ্ধে গিয়ে এমন একটা চুক্তি করতে পারে। তিনি ওই মতামতটি শেষ করেছেন তার এক শিক্ষকের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে। ওই শিক্ষক তাকে ঘটনাক্রমে বলেছিলেন, তুমি ব্রাসেলসে হাঁটার সময় যত মানুষ দেখবে জেনে রেখো যে প্রতি 10 জনের একজন লবিস্ট বা দালাল। রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তিটি পড়তে পড়তে কলাম লেখকের মনে হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সরকার আসে সেটা মূলত লবিস্টের সরকার, যারা বাংলাদেশকে বিশ্ববাজারে তুলে রীতিমতো দর কষাকষি করে বিক্রি করে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। আপনাদের সকলের খেয়াল থাকবে, যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল তখন আমাদেরকে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হলো শুধুমাত্র শুল্ক নিয়ে আলোচনা চলছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শুধু শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি? এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন?